সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। সাতকাহন ব্যাংকিং এ আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব একটি পরিপত্র যেটা গত বছরেরই কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নতুন বছরেও ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আপনি যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট মেইনটেইন করেন কত টাকা খরচ হবে, বন্ধ করতে চাইলে কত টাকা খরচ হবে, অর্থাৎ ব্যাংকিং রিলেটেড ভিডিওটি আজকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখেন, বাংলাদেশের বর্তমানে যে কোনো ব্যাংকে পূর্বে কোনো নীতিমালা না থাকার কারণে একেকটা ব্যাংকে আপনি সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে তারা একেক পরিমাণ টাকা পয়সা নিত। তো এইটাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিয়েছে এই পরিপত্রটি। সেটা বলতেছে যে বাংলাদেশে আপনি যদি হিসাব খুলতে চান, যদি সেভিং অ্যাকাউন্ট, যদি ইসলামিক ব্যাংকে মুদারাবা অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে ৫০০ টাকার বিনিময়ে আপনি খুলতে পারবেন। ৫০০ টাকা যা আপনার ডিপোজিট। পূর্বে কিন্তু কোনো ব্যাংক ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ ও নিত। যদি আপনি চলতি হিসাব খুলতে চান, কারেন্ট অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে ১,০০০ টাকা। তাহলে ৫০০ টাকায় সেভিং অ্যাকাউন্ট, ১,০০০ টাকায় কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারতেছেন, কোনো অসুবিধা নাই। এখন আসি অ্যাকাউন্ট খোলার পরে এটার রক্ষণাবেক্ষণ কিন্তু ফি আছে। তো প্রথমেই বলতেছে সঞ্চয় হিসাবে ১০,০০,০০০ টাকা পর্যন্ত যদি আপনার গড় যদি স্থিতি হয়, তাহলে কোনো প্রকার মেইনটেন্যান্স চার্জ তারা কাটবে না। এখন যদি ১০ এর বেশি হয়, নরমালি এটা ১০ এর বেশি সবার হবে। তো প্রতি ৬ মাসের কথা আমরা বলতেছি। ১০,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত যদি লেনদেন হয়, তাহলে ১০০ টাকা। ২৫ এর বেশি ২,০০,০০০ টাকা পর্যন্ত যদি গড় স্থিতি হয়, তাহলে ২০০ টাকা। ২,০০,০০০ এর বেশি কিন্তু ১০,০০,০০০ টাকা পর্যন্ত গড় আমানতের স্থিতি হইলে ২৫০ টাকা। আর ১০,০০,০০০ এর বেশি যত টাকাই আপনার স্থিতি হোক, এক্ষেত্রে ৩০০ টাকা। এই স্থিতির জিনিসটা আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে ধরেন যে আজকে আপনি ২,০০,০০০ টাকা জমা করলেন, কালকে ২,০০,০০০ টাকা উঠায় ফেলাইলেন, তারপরে ৫,০০,০০০ টাকা জমা করলেন, তারপরে ৫,০০,০০০ টাকা উঠায় ফেললেন, তারপরে ১০,০০,০০০ টাকা জমা করলেন, তারপরে ১০,০০,০০০ উঠায় ১২,০০,০০০ টাকা জমা করলেন। তাইলে এই টোটালটা হিসাব করার দরকার নাই। ম্যাক্সিমাম হিট করছে কত? ১২,০০,০০০। তাহলে ১০,০০,০০০ এর উপরে সেটা হবে আপনার ৩০০ টাকা। আর চলতি হিসাবের ক্ষেত্রে প্রতি ৬ মাসে ৩০০ টাকা। তাহলে একটা সেভিং অ্যাকাউন্টের বিপরীতে যদি ম্যাক্সিমাম ৬০০ টাকা ১ বছরে আসবে, প্রতি ৬ মাস অন্তর ৩০০ টাকা, ৩০০ টাকা করে। এই জিনিসটা মনে রাখবেন। এরপরে আসি, যদি বিশেষ সুবিধাপ্রাপ্ত যে হিসাবসমূহ আছে, যেমন স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, কৃষকদের অ্যাকাউন্ট আছে, উপবৃত্তি, নানা কারণে স্পেশাল যেই, সেগুলোর জন্য আপনার কোনো প্রকার ফি আদায় করা যাবে না। এখন আপনি যদি চান আপনার হিসাবটা এক ব্যাংক থেকে অন্য এক ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় নিয়ে যাবেন, তাহলে একই জেলায় হইলে ৫০ টাকা, অন্য জেলায় হইলে ১০০ টাকা। তাহলে এই পাতা থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম, জানতে পারলাম, ৫০০ টাকা সেভিং অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ১,০০০ টাকা কারেন্ট অ্যাকাউন্ট। সেভিং অ্যাকাউন্ট মেইনটেন্যান্সের সর্বোচ্চ খরচ যেটা, সেটা হচ্ছে যে আপনার ৩০০ টাকা আমরা দেখলাম প্রতি ৬ মাসে, বছরে হচ্ছে ৬০০। কারেন্ট অ্যাকাউন্টেরও ম্যাক্সিমাম ৩০০, ৬ মাসে, ১ বছরে হচ্ছে ৬০০ টাকা। এটার সাথে আবার ভ্যাট যুক্ত হবে, এটা মনে রাখবেন। আর এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি আর যে গুরুত্বপূর্ণ হিসাবগুলো আছে, সেটা হচ্ছে যে আমরা অ্যাকাউন্টটা যদি একটা নির্দিষ্ট সময় যদি কি করি, যদি লেনদেন না করি, তাহলে আমাদের অ্যাকাউন্টটা কি হয়ে যায়? ডোরমেন্ট অ্যাকাউন্ট হয়ে যায়। তো এই ডোরমেন্ট অ্যাকাউন্ট যখন আপনি অ্যাক্টিভ করতে যাবেন, তখন আপনার কোনো টাকা পয়সা তারা কাটতে পারবে না। এটা মনে রাখবেন। তারপরে যেটা, সেটা হচ্ছে যে মেয়াদ পূর্বের নগদায়ন। আপনার একটা এফডি আছে, আপনি বিভিন্ন প্রকার যে সেখানে রিকারিং ডিপোজিট করতে পারেন। তো এইগুলো আপনি হয়তো ৫ বছরের জন্য করেছেন, ২ বছরে বা মেয়াদের পূর্বে যদি নগদায়ন করতে চান, কোনো ফি তারা কাটতে পারবে না। আপনার অ্যাকাউন্টটা যদি আপনি বন্ধ করতে চান, হিসাব বন্ধকরীকরণ ফি, অ্যাকাউন্ট ক্লোজিং ফি হচ্ছে, যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে সঞ্চয়ী হিসাবে ২০০ টাকা এবং চলতি হিসাবে ৩০০ টাকা। এই জিনিসটা মনে রাখবেন। এরপরে চেক বই ইস্যু করার ক্ষেত্রে বলতেছে যে জাস্ট ফিক্স অ্যাকচুয়াল অ্যামাউন্টটাই নিতে পারবে, এর চাইতে অন্য কিছু না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যান্য ফি। তারা কি করে? আপনার মিনিমাম ব্যালেন্স ফি নামে একটা ফি আদায় করে। অর্থাৎ আপনার ১,০০০ টাকা রাখার কথা অ্যাকাউন্টে, আপনি রাখেন নাই। এইজন্য একটা ফি নেয়, এরকম নেওয়া যাবে না। ইনসিডেন্টাল চার্জ নেওয়া যাবে না, লেজার ফি নেওয়া যাবে না, সার্ভিস চার্জ নেওয়া যাবে না, কাউন্টার ট্রান্সেকশন ফি, এইরকম নানা প্রকার নামে কোনো ফি আদায় করতে পারবে না। এখন আসি, ব্যাংক থেকে যদি আপনি লোন নিতে চান, সেক্ষেত্রেও কিছু টাকা পয়সা তারা কাটে। লোন প্রসেসিং ফি বলতেছে ৫০ টাকা, ৫০ লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার ঋণ হয়, তাহলে আপনার যত টাকা ঋণ আসবে তার ০.৫% তারা কাটতে পারবে।
তবে এর পরিমাণ কখনোই 15,000 টাকার অধিক হবে না। আর 50 লাখ টাকার অধিক পরিমাণ ঋণের ক্ষেত্রে এ হার সর্বোচ্চ 0.30%, তবে কোনো ক্রমে 20,000 টাকার বেশি হবে না। তাহলে একটা লোন প্রসেসিং ফি কখনোই 15,000 এর বেশি হবে না। আর 50 লাখের বেশি হইলে কখনোই 20,000 এর বেশি হবে না। ঋণের আবেদন ফি, লোন অ্যাপ্লিকেশন ফি নামে কোনো ফি আদায় করা যাবে না। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে ঋণ প্রদানের ক্ষেত্রে ডকুমেন্টেশন ফি, অর্থাৎ যে নানা প্রকার দলিলপত্র এগুলো ডকুমেন্টেশন ফি, সিআইবি চার্জ, স্টাম্প চার্জ এবং আইনি জামানত মূল্য ফি প্রকৃত ব্যয়ের ভিত্তিতে নির্ধারণ করতে হবে। এমন না অনেক ক্ষেত্রে ব্যাংক বলে যে 5% দিয়ে দিবেন, এরকম না। যত টাকা খরচ তত টাকাই আপনি দিবেন। এটা ছাড়া যদি কেউ ঋণটা আর্লি সেটেলমেন্ট করতে চায় তাহলে আর্লি সেটেলমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম 0.5% বাকি যত টাকা আছে তারা সেক্ষেত্রে জরিমানা দিতে পারবে। এর বেশি কিন্তু আপনাকে চার্জ করতে পারবে না। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেট, স্থিতি নিশ্চিতকরণ সনদের ক্ষেত্রে বছরে ২ বার বলতেছে যে ফ্রি দিতে হবে। ২ বারের বেশি যদি কোনো গ্রাহক চায় তাহলে প্রতিবারের জন্য ৳১০০ করে চার্জ করা যাবে। আর সলভেন্সি সার্টিফিকেট, সচ্ছলতা সনদ নানা প্রকার কাজের জন্য লাগে। যেমন আপনি স্ট্যাম্প ভেন্ডার হইতে গেলে লাগে। তো সেক্ষেত্রে বলতেছে, অথবা বিকাশের লাইসেন্স নিবেন, বিকাশ করবেন তখনও লাগে। ৳২০০ চার্জ তারা আদায় করতে পারবে। আর চেক ফেরতের ক্ষেত্রে আপনার চেক বাউন্স হইলেও সর্বোচ্চ ৳৫০ তারা চার্জ করতে পারবে। এই যে নিয়মগুলো, এগুলো ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক জারি করেছে। এগুলো প্রতিটা ব্যাংক মেনে চলতে বাধ্য। কোনো ব্যাংক বলতে পারবো না যে আমি এটা মানব না। তাই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনে যদি আপনাদের এই পরিপত্র গেজেটটা লাগে আমি দিয়ে দিব। এটা আপনারা ডাউনলোড করে রেখে দিবেন, প্রিন্ট করে দেখাবেন। কারণ আমরা অনেক ক্ষেত্রে লেনদেন করি কিন্তু এই হিসাবগুলো বুঝি না। এজন্য আমরা প্রতারিত হই। ইসলামিক ব্যাংকের মুদারাবা মানে হচ্ছে নরমাল সেভিং অ্যাকাউন্ট, আর আল ওয়াদিয়া হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। এটা মনে রাখবেন। ফি কিন্তু একই রকম। বাংলাদেশে যে ইসলামিক ব্যাংকগুলো আছে এগুলোর পৃথক কোনো নীতি নাই, নীতিমালা নাই, কোনো কিছুই নাই, কোনো আইন নাই। এরা জাস্ট একটা শরিয়া বোর্ড রেখে কিন্তু মানুষকে ইসলামের কথা বলে তারা যাবতীয় কিছু করতেছে। মানে এদেরকে উপর থেকে গাইড করার মতো ইসলামিক ব্যাংকিংয়ে কেউ নাই। তো এই জন্য ইসলামিক ব্যাংক হইলে এদের নিয়মগুলো আলাদা হবে এমন না, একই নিয়ম কানুন সবাই মেনে চলতে হবে। তাহলে আরেকটা কথা মনে রাখবেন, এখন বাংলাদেশে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কোনো প্রকার কি লাগে না, আগে একজন ব্যক্তি ইন্ট্রোডিউসর লাগতো, এখন ওইটা লাগে না। আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে ওইটা দিয়েই হয়ে যায়। তারপরেও দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে তারা আপনার বাড়ির যে কারেন্ট বিলের কাগজ চায়, যেটা আসলে আমরা বলবো যে এটা কোনো জায়গায় নাই। আপনার কারেন্ট বিলের কাগজ ছাড়াও আপনি জাস্ট আপনার ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনি, পাশাপাশি আপনার যে জাতীয় পরিচয়পত্র এবং নমিনি ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন দিয়ে আপনি খুব সহজে অ্যাকাউন্ট খুলতে পারবেন বাংলাদেশের তফসিলি যেকোনো ব্যাংকে। ইসলামিক ব্যাংক বলেন আর নন ইসলামিক বলেন। আসসালামু আলাইকুম।